অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর ইমিডিয়েট কোটি কোটি টাকা প্রতারণার জন্য এদের অ্যারেস্ট হওয়া উচিত। যা কিছু হচ্ছে এটা পুরোটাই একটা আইওয়াশ দেখানোর জন্য। আর এই এসআইটিতে যাদেরকে রাখা হয়েছে, যেসব পুলিশ অফিসারগুলো, এগুলো সবই হলো তৃণমূলের একদম কোর কমিটির সদস্য। ক্ষমাটা এই মাঠে গিয়ে মুখ্যমন্ত্রীর চাওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা ছেড়ে ওনাকে পালাতে হবে দলবল নিয়ে। শতদ্রু দত্তটাকে বেসিক্যালি একটা গিনিপিগ বানিয়েছে। কাউকে একটা নিজেদের মধ্যে তো একটা কাউকে গিনিপিগ বানাতে হবে, তাই জন্য শতদ্রু দত্তটাকে গিনিপিগ বানিয়ে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। এই যে কালিটা, এটা তৃণমূলের কাছে উন্নয়ন, চুরিটা তৃণমূলের কাছে উন্নয়ন, মেসি কাণ্ডটা তৃণমূলের কাছে উন্নয়ন। এগুলো সব আইওয়াস। অরূপ বিশ্বাস কে? এখানে তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই যে সাদা কাগজে চিঠি দিয়েছেন, এগুলো সব নাটক। সারদায় মানুষ টাকা রেখে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী পশ্চিমবাংলায় যত রিক্রুটমেন্ট আছে, এসএস বলুন, পাবলিক সার্ভিস কমিশন বলুন, কলেজ সার্ভিস কমিশন বলুন, তারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করে ঠকেছে। আজকে পশ্চিমবাংলায় এটা প্রমাণ হয়ে গেল যে যুবভারতীতে যারা টিকিট কেটেছিল তারাও ঠকেছে, এবং যারা আশায় ছিল মেসিকে দেখতে পাবে, বা যারা ধরুন মাঠে যায়নি, বাড়িতে বসে টিভিতে মেসি স্কিল দেখবে আর কলকাতার ময়দানে, সেটাও যারা ভেবেছিল, তাদের পুরো আশায় জল ঢেলে গেল এবং প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অরূপ বিশ্বাস এরা কি বলল, কি করলো, তাতে কিছু যায় আসে না। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর ইমিডিয়েট কোটি কোটি টাকা প্রতারণার জন্য এদের অ্যারেস্ট হওয়া উচিত। এই শুভশ্রী, তারপরে বাকি যারা ওই মাঠে তৃণমূলের দালালগুলো ছিল, এগুলোর ইমিডিয়েট অ্যারেস্ট হওয়া উচিত। এখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে বলে এক্ষুনি অ্যারেস্ট হবে না, একটাকে গিনিপিগ করে অ্যারেস্ট করানো হয়েছে। উনি তো মেন পরিচালন সমিতিতে থাকলেও উনি তো পরিচালনা করছিলেন না, দোষ ছিল, সেটা অস্বীকার করব না। এই অরূপ বিশ্বাস, তারপরে এই সুজিত বোস, এগুলোকে সবার আগে কলার ধরে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত, যেটা তৃণমূল শাসনকালে হবে না। এই যে অরূপ বিশ্বাস যে চিঠি দিয়েছেন, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেখানে রাশিকৃত বানান ভুল, এবং সেই নিয়ে এখন যথেষ্ট ট্রোলিং হচ্ছে। সেই চিঠির স্ক্রিনশট সারা ফেসবুকে ছড়িয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে, এবং তারা বলছেন যে ক্রীড়ামন্ত্রীর এইটুকু শিক্ষা নেই যে ক্রীড়া কথাটার অর্থ কী, এবং তিনি নিজেকে ক্রীড়ামন্ত্রী হিসেবে সেখানে লিখেছেন। কি বলবেন এই বিষয় নিয়ে? এতটা অশিক্ষা। তৃণমূলের যতগুলো মন্ত্রী আছে সবকটারই অশিক্ষা। এদের সাথে আপনি কোনোদিন, যারা তৃণমূল করে তাদের সাথে আপনি কোনোদিনই ভদ্র ভাষায় কথা বলতে পারবেন না। আপনাকে তাদের সাথে ভাষার প্রয়োগটাই পরিবর্তন করতে হবে, ওদের ভাষাতে বোঝাতে হবে, তা নাহলে আপনি তৃণমূলের সাথে কথাই বলতে পারবেন না। যতগুলো নেতা এবং মন্ত্রী আছে, যেগুলো ক্যাবিনেটে বসে আছে, তাদের মধ্যে সবকটা শুধু অশিক্ষিত না, এরা হলো মানুষ এবং জাতির শত্রু, এবং এক একটা চোর। এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। আর এরা বেসিক্যালি নির্লজ্জ বেহায়া, এই তৃণমূল যারা যারা করে তারা। যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা গেল যে বেনজির বিশৃঙ্খলার চিত্র, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু শীর্ষ পুলিশ কর্তাদের শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে রাজীব কুমারের কাছ থেকে জবাব চেয়েছে রাজ্য। এইগুলো কি হবে? মানে এগুলো করে অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? দেখুন, এগুলো পুরোপুরি নাটক। যে তদন্ত কমিশন গড়েছেন তাতে মাথায় একজন বিচারপতিকে বসিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসিয়েছেন। আমি বিশ্বাস করি না যে এই কমিশন কোনো কাজ করতে পারবে, তার কারণ কমিশনের বাকি যারা সদস্য রয়েছেন তারা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। আমি বিশ্বাস করি না তারা কাজ করতে পারবে। ব্যক্তিগতভাবে আমি, যিনি হয়তো প্রেসিডেন্ট আছেন, তিনি হয়তো চেষ্টা করবেন সঠিকভাবে করার, যেহেতু তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি বলে, কিন্তু বাকি যারা কমিশনে আছে তারা এই কমিশনের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তাই জন্য এই কমিশনের পক্ষে কিছু করা সম্ভব না, আমি এটা বিশ্বাস করি। এটা যদি কোর্ট অ্যাপয়েন্টেড হয়, যাকেই কোর্ট দিক, যিনি এক্স বিচারপতি এখন আছেন তাকেও দিতে পারেন, কোর্ট অ্যাপয়েন্টেড হয়, এই কমিশনের স্বশাসনটাকে যদি কোর্ট ফিরিয়ে আনে, হাইকোর্টে তো মামলা হয়েছে, এটা যদি হয় তাহলে এই তদন্ত নিরপেক্ষ হবে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, যেমন স্কুল সার্ভিস কমিশনে কলকাতা হাইকোর্ট রঞ্জিত বাগ কমিটি ঠিক করেছিল। এই রঞ্জিত বাগ কমিটি সরকারের নিয়ন্ত্রিত একটা কমিটি ছিল না। ম্যাক্সিমাম প্রতিনিধি ওখানে সরকারের
প্রতিনিধি নয়, তারা ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি ছিল। এছাড়াও যদি আপনি যতগুলো কমিশন দেখবেন, যেমন ধরুন মুখার্জি কমিশন, অনেকে মুখার্জি কমিশন মানে নেতাজি অন্তর্ধান রয়েছে, সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ ওই কমিশনের মধ্যে ছিল না। এই রিপোর্ট যখন কমিশন তৈরি করে, সেখানে যদি সরকারের নিয়ন্ত্রণ থেকে যায়, যে যেই কমিশনের চেয়ারম্যান হয়ে বসুক না কেন, সে সেই সঠিকভাবে কমিশন চালাতে পারবে না। ইনফ্যাক্ট আমি বলি হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি। জাস্টিস অশোক গাঙ্গুলি যখন ছিলেন, সরকার এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যে তিনি চালাতে পারছিলেন না। তাই জন্য সংস্থার মধ্যে বাকি যারা মেম্বার, তারা যদি সরকারের নিয়ন্ত্রণ করা মেম্বার না হয়, তবেই সেই কমিশন কাজ করতে পারে। তো এইটাই, এই কমিশন বা যা কিছু হচ্ছে, এটা পুরোটাই একটা আইওয়াশ দেখানোর জন্য। আর এই এসআইটিতে যাদেরকে রাখা হয়েছে, যেসব পুলিশ অফিসারগুলো, এগুলো সবই হলো তৃণমূলের একদম কোর কমিটির সদস্য। এসআইটিতে যাদেরকে রাখা হয়েছে, তাদের কি করে ক্ষমতা হবে, যেখানে পুলিশের মেন মাথা রাজীব কুমার, ডিরেক্টর জেনারেল অফ পুলিশের বিরুদ্ধে গিয়ে কিছু কথা বলা সম্ভবই না, সম্ভবই না। এবং সবার আগে এই ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমারটাকে টার্মিনেশন ফ্রম সার্ভিস করানো উচিত। ছবি তুলতে প্রায় 1 কোটি টাকা খরচের বাইরেও আলাদা আলাদা প্যাকেজ রয়েছে। মেসিকে ঘিরে শুধুমাত্রই ব্যবসা চললো কলকাতায়, আর অন্যান্য রাজ্য দেখিয়ে দিল যে মেসির যে স্কিলস বা মেসির যে চমক, সেই মেসির চমক কী জিনিস, কলকাতা শুধু ব্যবসাতেই দাঁড়িয়ে রইল। দেখুন, এটা কোনো ব্যবসা পশ্চিমবাংলায় হয়নি, এটা বেসিক্যালি পশ্চিমবাংলায় চুরি হয়েছে। তার প্রথম কারণ যদি আপনি দেখেন, যে একটা ছোট ঘটনার থেকে আমি বলি, 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে এই 180 টাকা কোথায় গেল? ভাইপোর কাছে। এমআরপির ওপরে কোনো জিনিস বিক্রি হতে পারে না, তা এরা মানুষকে ছিনতাই করে নেয়, একদম গরিব স্তরের মানুষের থেকেই নেয়। 20 টাকার জলের বোতল যদি 200 টাকা দিয়ে ছিনতাই করে নেয়, তো তৃণমূল ছাড়া তো কেউ করে না, আপনি কোথাও পাবেন এটা। এবং প্রত্যেকটা জায়গাতেই এটা হচ্ছে। মানুষ প্রতিবাদ করেছে, এখন জনরোষ এত তৃণমূলের এগেনস্টে, যার জন্য এইসব টমিশনগুলো করে একটু নাটক করার চেষ্টা করছে। অরূপ বিশ্বাস কোনোভাবেই তিনি রেজিগনেশন করেননি, এগুলো পুরোটাই নাটক। হয়তো দপ্তর বদল করবে, তৃণমূলের একই জায়গায় থাকবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি হাইকোর্ট ইন্টারভিন করছে, হাইকোর্টের কাছে মামলা কালকে আছে, কি হবে দেখা যাক। হাইকোর্ট যেটা বলবে সবাই মানবে। আপনি এক্ষুনি ভাইপোর কথা বললেন, সেই ভাইপোকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি তখন পরিষ্কার ভাষায় বলছেন, যখন এই ঘটনা ঘটেছে আমি তখন দেশের বাইরে একটা ব্যক্তিগত কাজে ছিলাম, এবং এই ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নিয়েছেন, এবং এর সঙ্গে সঙ্গে যারা উদ্যোক্তা ছিল, কর্মকর্তা ছিল, পুলিশ কর্তা ছিল, তাদের সকলকে শোকজ করা হয়েছে। এরপরেও কি করে আপনারা এই বিষয় নিয়ে তৃণমূলকে দায়ী করছেন? তৃণমূল দায়ী না তো কে দায়ী? ভাইপো নিজে দায়ী, সেটা বলবে ভাইপো। 20 টাকার জলের বোতলটা 200 টাকা করে উঠে কার কাছে গেল? ওটা ভাইপোর কাছে গেল? বলা উচিত ছিল তো, কার কাছে গেল এটাই তো প্রশ্ন। মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে জনগণের কাছে না, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে মেসির কাছে। প্রতারিত হয়েছে জনগণ, প্রতারিত হয়েছে ফুটবল প্রেমিক, সবাই প্রতারিত। যারা পরীক্ষা দিয়েছেন চাকরির, তারা যেমন প্রতারিত, সারদায় যারা টাকা রেখেছিলেন তারা প্রতারিত, পশ্চিমবাংলায় প্রতিটা মানুষ প্রতারিত। যত রিক্রুটমেন্ট বডি আছে, যারা পরীক্ষায় যুবক যুবতীরা বসছেন, প্রত্যেকে প্রতারিত। তাই ক্ষমাটা এই মাঠে গিয়ে মুখ্যমন্ত্রীর চাওয়া উচিত ছিল। ওই নবান্নে বসে বা কালীঘাটে বসে মিডিয়ায় ক্ষমাটা নয়। যদি সাহস থাকতো মুখ্যমন্ত্রীর, যে মাঠে ওই দিন ওই সময় যদি যাওয়ার সাহস থাকতো, তাহলে বুঝতাম যে মুখ্যমন্ত্রী নিজের মেরুদণ্ড শক্ত। স্যার, আপনি যে মাঠে যাওয়ার কথা বললেন, সেটা নিয়ে কিন্তু বিরোধীরা এখন মুখ্যমন্ত্রীকে এখন তুলোধনা করছেন, যে তাহলে আপনি গাড়ি ঘুরিয়ে পালালেন কেন? তার কোনো সদুত্তর এখনো অবধি তিনি দিতে পারেননি। কোনোদিন পারবেও না। টাকা চুরি করার প্ল্যান করেছিল, সেটা সাকসেসফুল হয়নি। অনুষ্ঠান উনি যেতেন, মানে যাওয়ার সাহস রাখতেন, তাহলে বুঝতাম যে ওনার মেরুদণ্ড আছে। ওনার কোনো মেরুদণ্ডই নেই। চোর যারা হয় তারা সবসময়তে চিটিংয়ের প্রসেসটাকে খুঁজে বেড়ায়। এরা ফ্রডস্টার, এরা প্রত্যেক কটাই ফ্রডস্টার। এই নেতা মন্ত্রী যতগুলো তৃণমূলের আছে,
জনগণের দাবি এই ঘটনার পরে যে জনগণের যে টাকা নেওয়া হয়েছে তার 100% ফেরত দিতে হবে প্রথমত, দ্বিতীয়ত সুজিত বসু, অরূপ বিশ্বাস সহ যারা যারা কর্মকর্তারা রয়েছেন, যারা যারা পুলিশ কর্তা রয়েছেন তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এবং তৃতীয়ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। আপনার মনে হয় তিনটের একটাও সম্ভব? দেখুন, পশ্চিমবাংলার জনগণ যদি চায়, সারা বিশ্বে যত আপনার দেশ আছে গণতন্ত্রে, জনগণ যদি চায় এর থেকে আরো বেশি সম্ভব। আপনি যেটা বলছেন, মানুষ যদি জেগে ওঠে, আর মানুষ যদি জেগে ওঠে, মানুষ ঘুমোচ্ছে, জনগণের একটা অংশ ঘুমোচ্ছে, মানুষ যদি জেগে ওঠে তাহলে আমি আপনাকে বলে দিই, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা ছেড়ে ওনাকে পালাতে হবে দলবল নিয়ে। এখানে শতদ্রু দত্তকে বারবার মানে কাঠগড়ায় তোলা হচ্ছে, শতদ্রু দত্তকে অ্যারেস্টও করা হয়েছে, তাকে মুখ ঢেকে আদালতে পেশ করা হচ্ছে বা অ্যারেস্ট করা হচ্ছে, এই সমস্ত ছবি আমরা দেখেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হায়দ্রাবাদ বা মুম্বাই স্টেডিয়ামে দেখা গেল মেসি সমহিমায় উজ্জ্বল, তিনি বল নিয়ে জাগলিং করছেন, ড্রিবলিং করছেন, সেখানে কোনো রকম প্রবলেম হলো না, একমাত্র সমস্যা হলো কলকাতাতে। তাহলে শতদ্রু দত্তকে কী করে দায়ী করা যায়? শতদ্রু দত্তটাকে বেসিক্যালি একটা গিনিপিগ বানিয়েছে, কাউকে একটা নিজেদের মধ্যে তো একটা কাউকে গিনিপিগ বানাতে হবে, তাই জন্য শতদ্রু দত্তটাকে গিনিপিগ বানিয়ে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। এর প্রভাবটা মানুষকে বলবো, আপনারা পুরো প্রভাবটা দেবেন হচ্ছিল আগামী নির্বাচনে। এই রাজ্য থেকে যদি তৃণমূল না যায়, তৃণমূলকে না সরানো যায়, বাংলার অধঃপতন যেমন শিক্ষাতে হয়েছে, খেলাতে হয়েছে, স্বাস্থ্যে হয়েছে, আরও অধঃপতনের দিকে চলে যাবে বাংলা। যুবভারতী কাণ্ডে যারা ভাঙচুর যে হয়েছে সেই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ, এবং 5 জনকে প্রাথমিকভাবে গ্রেফতার করা হয়েছে। স্টেডিয়ামে ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি আনুমানিক 2 কোটি টাকার বেশি, এবং সাধারণ মানুষের করের টাকাতে যেখানে বাংলাতে মেলা, খেলা, উৎসব ইত্যাদি হয়ে চলেছে, তার মানে এই যুবভারতীতে যে জনরোষের জন্য যে ঘটনা ঘটলো তার জন্য সাধারণ মানুষকেই করের টাকা দিয়ে সেই যুবভারতীর মেরামত করতে হবে, এবং মাঝখান থেকে যাদের জন্য এই ঘটনা ঘটলো তারা ছাড় পেয়ে যাবেন। না, এটা নিয়ে লড়াই করতে হবে যাতে তারা ছাড়া না পায়, এবং এই টাকাটা তৃণমূল পার্টি অফিস দরকার পড়লে অ্যাটাচ করে, বা তৃণমূলের যেসব সম্পত্তিগুলো আছে নেতা মন্ত্রীদের, সেইগুলো অ্যাটাচ করেই টাকা তোলার ব্যবস্থা করতে হবে ভবিষ্যতে। তো সেই দিকে তাকিয়ে লড়াই আন্দোলন করা উচিত মানুষের, এবং সেই দিকেই এগোনো উচিত। এই অপ্রীতিকর ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, এবং তারপরেও যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিষয়, মানে ইন জেনারেল প্রত্যেকটা বিষয়ে, ধরুন SIR বলুন বা SSC মামলা বলুন বা মেসিকাণ্ড বলুন, সব জায়গাতে বাংলার নামটা কিন্তু ভারতের কাছে, এবং এখন তো বিশ্বমঞ্চে পর্যন্ত একটা খারাপ হয়ে গেল। কত কালই আর লাগবে বাংলার মুখে এই রাজ্য, মানে এই মুখ্যমন্ত্রী বা এই দলের নেতৃত্বাধীন বাংলার মুখে আর কত কালই লাগবে? দেখুন, পজিটিভ আর নেগেটিভের তো বেসিক কোনো সংজ্ঞা হয় না। বিষয়টা হচ্ছিল এই যে কালিটা, এটা তৃণমূলের কাছে উন্নয়ন, চুরিটা তৃণমূলের কাছে উন্নয়ন, মেসি কাণ্ডটা তৃণমূলের কাছে উন্নয়ন, সাধারণ মানুষের কাছে এটা অবনয়ন, আমার কাছে এটা অবনয়ন। তাই জন্য আমি মনে করি যে এ রাজ্য থেকে তৃণমূলকে সবার আগে সরাতে হবে আগামী নির্বাচনে। মাঠে 20 টাকার বোতলকে 200 টাকায় বিক্রি করা হচ্ছে, সেটা আমরা দেখেওছি, তার প্রমাণও আমরা পেয়েছি। তো যে খেলার মাঠে জলের বোতল নিয়ে ঢোকার কথাই নয়, সেখানে সেই জলের বোতল কি করে ঢুকলো, কি করে সেটাকে 200 টাকায় বিক্রি করা হলো, সেটাতে প্রশ্ন উঠছেই। তার সঙ্গে দর্শকরা সেটা নিয়ে ঢুকতে পারলেন কি করে তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং দর্শকরা বলছেন তারা বাইরে থেকে নিয়ে ঢুকতে পারেননি, ভেতরেই এই কাণ্ড হচ্ছে যে এখানে বোতল বিক্রি করা হচ্ছে 20 টাকার বোতল 200 টাকায়, এবং সেখানে নিষেধ সত্ত্বেও 30 লাখ টাকার বরাদ দেওয়া হয়েছে, সেটা তো আলাদাই, সেই প্রশ্ন আলাদাই। কি বলবেন, এখানে তো বিরাট বড় একটা স্ক্যামের গন্ধ আবার পাওয়া যাচ্ছে। তো স্ক্যাম হবে না তো কি হবে? পশ্চিমবাংলাতে স্ক্যামই হয়। আর 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, এটা ঠিকই হয়েছে, এটাই তো হয় পশ্চিমবাংলাতে। এই 180 টাকা করে তো ভাইপোর লোকজন পকেটে তুলে ভাইপো কত পাবে সেটা তো তাদের নিজেদেরই ব্যাপার। এ তো পশ্চিমবাংলাতে সব জায়গাতে চাকরি 15 লাখ টাকা করে পশ্চিমবাংলায় বিক্রি হয়। 11-12 ফিক্সড রেট ছিল 25 লাখ, 9-10 20 লাখ। তো সবাই জানে, সারা রাজ্য জুড়ে জানে। প্রাইমারির চাকরি, পুলিশের চাকরি, তারপরে আপনার কলেজ সার্ভিস কমিশনের চাকরি, এগুলো বিক্রি হয়, রেট বাঁধা রেটে বিক্রি হয়। এই যে উপেন বিশ্বাস, যিনি CBI এর অ্যাডিশনাল ডিরেক্টর রিটায়ার্ড ছিলেন, তিনি তো নাম বলেছিলেন যে এই এজেন্ট এই ফিক্সড রেটে বিক্রি, এবং তিনি যখন বলেছিলেন তখন আপনি যদি ওনার স্টেটমেন্টটা শোনেন, উপেন বিশ্বাস, আমার কথা না, যারা তদন্তকারী সংস্থার, তিনি ইস্টার্ন জোনের হেড ছিলেন, তিনি বলেছিলেন যে যারা এজেন্ট তারা খুব মানে ভালো। কেন ভালো না? তাকে যদি টাকা দিয়ে কাজ না হয় সে আবার টাকা ফেরত দেয়।
চাকরি বিক্রির ক্ষেত্রে তিনি বলেছেন, এটা শুধু চাকরি বিক্রির ক্ষেত্রে, চাকরি, খেলা, মেডিকেল, যত ডিপার্টমেন্ট আছে, একটা এমপি বা এমএলএ তো এত টাকা হয় না, তারা তো একটা সরকারি মাইনে প্রাপ্ত। যে গাড়ি, যে স্ট্যাটাস নিয়ে এরা ঘুরে বেড়ায়, কথায় গায়ে ভাইপো বিদেশে, ভাইপো বিদেশে কি করছিল? ভাইপো বিদেশে কি করছিল? এই যে বলছে আমি এখানে ছিলাম না, বিদেশে ছিলাম, এটা তো সবার আগে বলা, বিদেশে কি করছিল? নতুন ব্যবসা খুলতে গেছিল, না লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটাকে পশ্চিমবাংলা থেকে অন্য দেশে নিয়ে গিয়েছিল, ভারতবর্ষের বাইরে? বলা উচিত, লজ্জা শরম থাকা উচিত তৃণমূলের। কোনো লোকের নির্লজ্জ বেহায়া হয় তৃণমূলগুলো। স্যার, একটা শেষ প্রশ্ন করব যে ভারত সফরের বিষয়ে মেসি তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিভিন্ন স্টেডিয়ামে তিনি গেছিলেন, সেখানকার দর্শকের আনন্দ, আতিশয্য, তাদের যে উৎসাহ, এই ইত্যাদির বিষয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং সেখানে কিন্তু তিনি যে ছবিগুলো অ্যাড করেছেন সেগুলো মুম্বাইয়ের রয়েছে, জামতারার যে রয়েছে সেই ছবি রয়েছে, গুজরাটের রয়েছে, দিল্লির রয়েছে, কিন্তু সেখানে কলকাতার ছবি নেই। কলকাতার বিষয়টাকে প্রায় অগ্রাহ্য করে গেছেন মেসি, শুধু নামটুকুই দিয়েছেন যে কলকাতা, কিন্তু তার বাইরে বাকিটা পুরোপুরি অগ্রাহ্য করে গেছেন। কি বলবেন এই বিষয় নিয়ে? পশ্চিমবাংলাটা এখন অবনয়নের তালিকায় চলছে। বাংলায় একটা ফেজ চলছিল একটা টাইমে, যখন দেখবেন রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সত্যেন্দ্রনাথ বসু, গোষ্ঠপাল, এই একটা ফেজ চলেছে। তারপরে ধরুন রাজনীতি যখন টাইমে, একটা টাইমে নকশাল পিরিয়ড চলেছে। তারপরে দেখবেন বাংলাতে বাম ফ্রন্টের টাইম চলেছে। এখন বাংলাতে কি চলছে? এখন বাংলাতে চুরি, দুর্নীতি, চোর, এবং একটা মানুষ কত নেগেটিভ হতে পারে, কত বাজে কথা বলতে পারে, কত নোংরামো করতে পারে। যেমন ধরুন আরজি করের ঘটনাটা, এখন এই তৃণমূলের টিমে এই ফেজটা চলছে। এই ফেজটার বিরুদ্ধেই আমাদের লড়াই, এই ফেজটাকেই পরিবর্তন করাটাই আমরা চাই।